আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, পঞ্চম শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান ক্লাসে সবাইকে স্বাগত। আজকে আমরা প্রাথমিক বিজ্ঞান বইয়ের অধ্যায় 12 অনুশীলন করব। অধ্যায় 12তে আমাদের জন্য রয়েছে জলবায়ু পরিবর্তন। জলবায়ু হলো আবহাওয়ার দীর্ঘ সময়ের গড় অবস্থা, অর্থাৎ আবহাওয়া হলো 2-4-5 দিনের অবস্থা এবং এই আবহাওয়া বছরের পর বছর কেমন করে চলছে তাই হলো জলবায়ু। কোন স্থানের আবহাওয়া কখনো স্বাভাবিক থাকতে পারে, আবার কখনো চরম অবস্থা দেখা দিতে পারে। আবহাওয়ার এই পরিবর্তন ওই অঞ্চলের তাপমাত্রা, বৃষ্টিপাতের পরিমাণ, কালবৈশাখী, ঘূর্ণিঝড়ের প্রবণতা দ্বারা নির্ণয় করা যায়। আবহাওয়ার এই ভিন্নতা একটি স্বাভাবিক ঘটনা। অপরদিকে আবহাওয়ার উপাদানগুলোর উল্লেখযোগ্য যখন পরিবর্তন হতে থাকে তখনই জলবায়ুও পরিবর্তন হতে শুরু করে। তার মানে কোনো স্থানের জলবায়ু হঠাৎই পরিবর্তন হয় না, অর্থাৎ আবহাওয়ার ধীরে ধীরে পরিবর্তনের মাধ্যমেই কিন্তু জলবায়ু পরিবর্তন হতে থাকে। তবে আমরা এখন জলবায়ু পরিবর্তন উপলব্ধি করতে পারি। এবার আমরা সেই বিষয়টি দেখব। বৈশ্বিক উষ্ণায়ন। পৃথিবীর সকল স্থানের তাপমাত্রা নির্ণয় করে গড় করার মাধ্যমে আমরা পৃথিবীর গড় তাপমাত্রা নির্ণয় করতে পারি। অর্থাৎ তাপমাত্রা মানে হলো পৃথিবীর উষ্ণতা। এবার নিচে একটি প্রশ্ন দেওয়া আছে, পৃথিবীর গড় তাপমাত্রার কি কোনো পরিবর্তন হচ্ছে? নিচের দিকে আমরা একটি গ্রাফ দেখব। এই যে পৃথিবীর গড় তাপমাত্রার পরিবর্তন দেখা যাচ্ছে 1860 সাল থেকে এই যে 2000 সাল পর্যন্ত পৃথিবীর গড় তাপমাত্রা ক্রমাগতই বেড়েই চলেছে। লেখচিত্রে দেখা গেল পৃথিবীর গড় তাপমাত্রা প্রতি বছরই ওঠানামা করছে। তবে বিজ্ঞানীরা গবেষণা করে দেখছেন যে পৃথিবীর এই গড় তাপমাত্রা ধীরে ধীরে বাড়ছে এবং তাপমাত্রা বেড়ে যাওয়াকেই বলে বৈশ্বিক উষ্ণায়ন, অর্থাৎ বিশ্বে উষ্ণতা বেড়ে যাওয়া। বৈশ্বিক উষ্ণায়নের ফলে আবহাওয়ার বিভিন্ন উপাদানেরও পরিবর্তন ঘটছে, যেমন বৃষ্টিপাতের ধরন বদলে যাচ্ছে। বৈশ্বিক উষ্ণতার কারণে পৃথিবীর জলবায়ুও ধীরে ধীরে পরিবর্তিত হচ্ছে। তোমরা দেখবে আমাদের দেশে কিন্তু আগে শীতকাল অনেক বেশি দিন স্থায়ী হতো, তবে এখন শীতকালের পরিমাণটা কিন্তু কমে গেছে, খুবই অল্প সময় শীতকালটা থাকে। এটা কিন্তু জলবায়ু পরিবর্তনেরই প্রভাব। আবার গ্রীষ্মকালে গরমের তাপমাত্রা অনেক বেশি বেড়ে গেছে। তো এগুলো কিন্তু জলবায়ু পরিবর্তনের ফলেই হচ্ছে। নিচের লেখচিত্রে দেখা যাচ্ছে যে ঢাকার গড় তাপমাত্রা ক্রমশ বাড়ছে। তাপমাত্রা বেড়ে যাওয়ার ফলে প্রাকৃতিক পরিবেশেরও কিন্তু ব্যাপক পরিবর্তন ঘটছে। গ্রিন হাউস প্রভাব। এখন প্রশ্ন হলো গ্রিন হাউস কি? তো পাশের একটি ছবিতে আমরা গ্রিন হাউস দেখতে পাচ্ছি। গ্রিন হাউস হলো কাচের তৈরি ঘর যা ভেতরের তাপ আটকে রাখে। তো ছবিতে আমরা দেখতে পাচ্ছি সূর্য তাপ দিচ্ছে এবং এই তাপ কাচ ভেদ করে ভেতরে প্রবেশ করছে, তবে ভেতরের তাপ আর বাইরে বেরিয়ে আসতে পারছে না। এখানে এই যে ভেতরের তাপ রাখার কারণে তীব্র শীতেও গাছপালা এই ঘরের মধ্যে উষ্ণ ও সজীব থাকে। গ্রিনহাউস প্রভাব ও গ্রিনহাউস গ্যাস। পৃথিবীর বায়ুমণ্ডলও গ্রিনহাউসের ন্যায় কাজ করে। এটি হলো পৃথিবী এবং এটি হলো পৃথিবীর বায়ুমণ্ডল। এই যে সূর্যের তাপ প্রবেশ করছে পৃথিবীতে, কিন্তু এই বায়ুমণ্ডলে কিছু তাপ আটকে যাচ্ছে যা পুনরায় ফেরত যেতে পারছে না। এই যে তাপগুলো এখানে আটকে আছে, মূলত এটি হলো গ্রিনহাউস ধারণার মূল বিষয়। বায়ুমণ্ডল হলো পৃথিবীকে ঘিরে থাকা বায়ুর স্তর। এই বায়ুমণ্ডলে জলীয় বাষ্প, কার্বন ডাইঅক্সাইড গ্যাস গ্রিনহাউসের কাচের দেওয়ালের মতো কাজ করে। দিনের বেলায় যে সূর্যের আলো বায়ুমণ্ডলের ভেতর এসে ভূপৃষ্ঠে এসে পড়ে এবং ভূপৃষ্ঠ উত্তপ্ত হয়, রাতে ভূপৃষ্ঠ থেকে সেই তাপ বায়ুমণ্ডলে ফিরে আসে এবং ভূপৃষ্ঠ আবার শীতল হয়ে যায়। কিন্তু কিছু তাপ বায়ুমণ্ডলের এই গ্যাসগুলোর কারণে এখানে আটকে পড়ে যায়, ফলে রাতের বেলায়ও পৃথিবী উষ্ণ থাকে। আর তাপ ধরে রাখার এই ঘটনাকেই গ্রিনহাউস প্রভাব বলে। মূলত গ্রিনহাউস মানে হলো এই যে সূর্যের তাপ আসছে এবং এই তাপগুলো কিন্তু পুনরায় ফেরত যাওয়ার কথা। তো কোন একটি আবরণের কারণে এই তাপ যে আটকে আছে তাই হলো গ্রিনহাউস প্রভাব। তো আগের ছবিটিতে আমরা দেখতে পাচ্ছি তাপ প্রবেশ করছে, কিন্তু এই কাচের দেওয়ালের কারণে কিন্তু তাপগুলো আবার ফেরত যেতে পারছে না। এই যে সূর্যের তাপ আটকে যাওয়া, তাই হলো গ্রিনহাউস প্রভাব। তাপ ধরে রাখার জন্য দায়ী এই সকল গ্যাসই হলো গ্রিনহাউস গ্যাস। মূলত এখানে কার্বন ডাইঅক্সাইড
এবং জলীয় বাষ্পর কারণে কিন্তু এই তাপ এখানে আটকে যাচ্ছে। এজন্য কার্বন ডাই অক্সাইডকে বলা হচ্ছে গ্রিন হাউস গ্যাস, কারণ এই কার্বন ডাই অক্সাইডের কারণে কিন্তু সূর্যের তাপ ফিরে যেতে, যার কারণে গ্রিন হাউস প্রভাব তৈরি হচ্ছে। মানুষের কর্মকাণ্ড ও বৈশ্বিক উষ্ণায়ন। বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, কলকারখানা ও যানবাহনের কয়লা, তেল, প্রাকৃতিক গ্যাস ইত্যাদি জীবাশ্ম জ্বালানি পোড়ানো হয়। এই জীবাশ্ম জ্বালানি পোড়ানোর ফলে বায়ুমণ্ডলে অনেক বেশি পরিমাণে কার্বন ডাই অক্সাইড গ্যাস নির্গত হয়। তো একটু আগে আমরা পড়েছি এই কার্বন ডাই অক্সাইড গ্যাস হলো গ্রিন হাউস গ্যাস, যেটি এই যে সূর্য থেকে আসা তাপ সূর্যের কাছে ফিরে যেতে বাধা দেয়। তো এই সকল কারণে কিন্তু বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইড গ্যাসের পরিমাণ বেড়ে যাচ্ছে। পাশাপাশি বনভূমি ধ্বংসের ফলে গাছপালার মাধ্যমেও কিন্তু কার্বন ডাই অক্সাইড শোষণ হচ্ছে না, অর্থাৎ গাছ কিন্তু কার্বন ডাই অক্সাইড শুষে নেই। তো গাছপালাও যেহেতু কেটে ফেলছে, সেক্ষেত্রে কার্বন ডাই অক্সাইড শোষণ ক্ষমতাও কমে যাচ্ছে, ফলে বাতাসে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে যাচ্ছে, যা সূর্য থেকে আসা তাপকে আটকে রাখছে। বেশি পরিমাণ কার্বন ডাই অক্সাইড বেশি করে তাপ ধরে রাখছে, ফলে দিন দিন পৃথিবীর এই তাপমাত্রা বেড়ে যাচ্ছে। তো পৃথিবীর গড় তাপমাত্রা বেড়ে যাওয়াই হলো বৈশ্বিক উষ্ণায়ন। এবার আমরা একটি বাস্তব ঘটনা থেকে বৈশ্বিক উষ্ণায়নের সম্পর্কে জানবো। তাপমাত্রা পর্যবেক্ষণের পাশাপাশি আমরা হিমালয় পর্বতমালার হিমবাহ গলনের হার থেকেও বৈশ্বিক উষ্ণায়নের বিষয়টি নিশ্চিত হতে পারি। এছাড়া বৈশ্বিক উষ্ণায়নের প্রভাবে মেরু অঞ্চলের বরফও গলে যাচ্ছে এবং সমুদ্রের পানির উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে। এর ফলে সমুদ্রের পানির উচ্চতাও বেড়ে যাচ্ছে। তো দুটি ছবি এখানে, একটি হলো হিমালয় পর্বতমালার উপর হিমবাহ, এটি 1921 সালের, এবং ডান পাশের ছবিটি হলো 2009 সালের। দেখো একই স্থানে 1921 সালে এখানে প্রচুর পরিমাণে বরফ বা হিম ছিল, কিন্তু 2009 সালে এসে এই বরফগুলো গলে পানি হয়ে সমুদ্রে এসে জমেছে এবং সমুদ্রের পানির উচ্চতা কিন্তু বেড়ে গেছে। তো এইভাবে পানির উচ্চতা বাড়তেই থাকলে কিন্তু বন্যার প্রবণতা, জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড়ের প্রবণতাও কিন্তু বাড়তে থাকবে। এটিও কিন্তু আমরা বুঝতে পারি যেখানে বৈশ্বিক উষ্ণায়নের ফলে কিন্তু এই বরফ গলে যাচ্ছে। জলবায়ু পরিবর্তন। বিজ্ঞানীরা ধারণা করছেন জলবায়ুর এই পরিবর্তন বিভিন্ন প্রাকৃতিক সমস্যা সৃষ্টি করবে ও দুর্যোগকেও আরো ভয়াবহ করে তুলবে। জলবায়ু পরিবর্তন বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকিও বাড়াবে, যেমন ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের হার ও মাত্রা বৃদ্ধি করবে। অর্থাৎ পানির পরিমাণ যখন বেড়ে যাবে সমুদ্রে, তখন ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের পরিমাণও বেড়ে যাবে। হঠাৎ ভারী বৃষ্টি, আকস্মিক বন্যা দেখা দিবে। আবার বৃষ্টিপাতের পরিমাণ কমে খরাও দেখা দিতে পারে। অর্থাৎ অনেক বেশি যখন তাপ বেড়ে যাবে, সেক্ষেত্রে অনেক সময় বৃষ্টিপাতের পরিমাণও কমে যাবে। সমুদ্রের পানির উচ্চতা বেড়ে যাবে এবং নদীর পানিতে লবণাক্ত পানি প্রবেশ করবে। জলবায়ু পরিবর্তনের এই প্রভাব মোকাবিলা করার জন্য আমরা দুটি কৌশল অবলম্বন করতে পারি। একটি হলো জলবায়ু পরিবর্তনের হার কমানো এবং অন্যটি হলো জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাওয়ানো বা অভিযোজন। তো হার আমরা কিভাবে কমাতে পারি? যেমন এর প্রধান কারণই হচ্ছে কার্বন ডাই অক্সাইড গ্যাসের পরিমাণ বৃদ্ধি। সুতরাং আমরা এমন কাজ করব যাতে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ না বাড়ে, অর্থাৎ কার্বন ডাই অক্সাইড নির্গমনের পরিমাণ কমিয়েই আমরা জলবায়ু পরিবর্তনের ঝুঁকি কমাতে পারি। যেমন কয়লা, তেল, প্রাকৃতিক গ্যাসের মতো যে জীবাশ্ম জ্বালানির ব্যবহার আমরা কমাতে পারি। এর পরিবর্তে সৌরশক্তি, বায়ু শক্তি ইত্যাদির ব্যবহার বাড়াতে পারি। আবার বৃক্ষরোপণের মাধ্যমেও, যেহেতু গাছ কার্বন ডাই অক্সাইড শোষণ করে, সেজন্য অনেক বেশি গাছ লাগিয়েও আমরা কার্বন ডাই অক্সাইড এর পরিমাণ কমাতে পারি। আবার দৈনন্দিন জীবনে শক্তির ব্যবহার কমিয়েও আমরা কার্বন ডাই অক্সাইড নির্গমন কমাতে পারি। তো এই সকল কাজগুলো করে আমরা জলবায়ু পরিবর্তনের হার কমাতে পারি। জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাওয়ানো বা অভিযোজন। পৃথিবীর বিভিন্ন দেশ জলবায়ু পরিবর্তনের হার কমানোর জন্য বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। তবে জলবায়ুর যে পরিবর্তন ইতিমধ্যে ঘটছে, তার সাথে আমাদের খাপ খাওয়াতে হবে এবং বেঁচে থাকার জন্য এই যে পরিবর্তিত জলবায়ুতে যে বিভিন্ন কর্মসূচিগুলো গ্রহণ করা হচ্ছে, সেগুলোই হলো জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাওয়ানো বা অভিযোজন। তো এই অভিযোজনের উদ্দেশ্য হলো জলবায়ু পরিবর্তনের ফলে যে ঝুঁকি সৃষ্টি হচ্ছে, ঝুঁকি কমানো এবং যে পরিবর্তনশীল পরিস্থিতি সৃষ্টি হচ্ছে, সেই পরিস্থিতিতে যাতে আমরা টিকে থাকতে পারি, তার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করা। যেমন ঘরবাড়ি, বিদ্যালয়, কলকারখানা ইত্যাদি
অবকাঠামোর উন্নয়ন, বন্যা ও ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র নির্মাণ, উপকূলীয় বন সৃষ্টি, লবণাক্ত পরিবেশে বাঁচতে পারে এমন এমন ফসল উদ্ভাবন, জীবনযাপনের ধরন পরিবর্তন, জলবায়ু পরিবর্তনের কারণ সম্পর্কিত ধারণা সম্পর্কে সকলকেই জানানো। জলবায়ুর পরিবর্তন বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ সৃষ্টিতেও প্রধান ভূমিকা পালন করে। তো ছবিতে জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাওয়ানোর বিভিন্ন উপায় দেখানো হচ্ছে। এই যে আশ্রয় কেন্দ্র নির্মাণ, তো ঘূর্ণিঝড়ের সময় এখানে আশ্রয় কেন্দ্রে অবস্থান করে কিন্তু জীবন রক্ষা করা যায়। আবার বৃক্ষরোপণের মাধ্যমেও কিন্তু আমরা জলবায়ু পরিবর্তনের হার কমাতে পারি, যেহেতু গাছ কার্বন ডাই অক্সাইড শোষণ করে নেয়। বাংলাদেশ পৃথিবীর দুর্যোগ প্রবণ দেশগুলোর মধ্যে একটি। আমরা বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হই। এ সকল দুর্যোগের মধ্যে আছে ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, বন্যা, খরা, টর্নেডো, নদী ভাঙন ইত্যাদি। তাই আমাদের বাংলাদেশে জলবায়ু সম্পর্কে জানা এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করার জন্য পূর্বপ্রস্তুতি থাকা প্রয়োজন। এখানে ছবিতে বিভিন্ন মাসে বিভিন্ন ধরনের দুর্যোগের বর্ণনা দেওয়া হয়েছে। তো আশা করি তোমরা আবহাওয়া, জলবায়ু এবং জলবায়ুর পরিবর্তনের ফলে যে দুর্যোগগুলো সৃষ্টি হয় ইত্যাদি বিষয়গুলো সম্পর্কে খুব ভালোভাবে বুঝতে পেরেছো। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।